Hi everyone, welcome to Biswajit Math Study. সমসম্ভব চলক ও তার বিভাজন, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারে আজকে এটা পার্ট 3। এর আগে পার্ট 2তে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ প্রবলেমগুলো তোমাদের বইতে রয়েছে তার 16 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 17 থেকে শুরু করে যে কটি বাকি রয়েছে সমস্ত কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। সেখানে তোমরা ভিডিও আপলোড করার পরে পিডিএফগুলো কন্টিনিউয়াসলি পেতে থাকবে, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস শুরু করি। দেখো কোশ্চেন নাম্বার 17, 99 টাকার একটা প্রাইজের জন্য এ ও বি খেলে। তাহলে প্রাইজ মূল্য কত? 99 টাকা। তার জন্য এ আর বি দুজন খেলছে। একটি পাশায় যে খেলোয়াড় প্রথমে 3 ফেলে সেই প্রাইজ জয়লাভ করে। তাহলে এ বি এর মধ্যে যে প্রথমে 3 ফেলবে সেই কিন্তু 99 টাকাটা পেয়ে যাবে। প্রথমে এ পাশা নিক্ষেপ করে, তাহলে প্রথমে নিক্ষেপ করবে পাশাটি এ নিক্ষেপ করবে, ঠিক আছে? সে 3 ফেলতে না পারলে বি পাশা নিক্ষেপ করে। যদি প্রথমে এ ফেলে দেয় তাহলে এ তো 99 টাকা জিতে গেল। যদি না পারে তখন বি ফেলবে, বি যদি 3 ফেলতে পারে তখন বি কিন্তু পেয়ে যাবে। এবার যদি বি 3 ফেলতে না পারে তাহলে আবার এ পাশা নিক্ষেপ করবে। তাহলে এইভাবে খেলাটা চলতে থাকবে, ঠিক আছে? তাদের প্রত্যেকের প্রত্যাশা কত হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে পাশাকে গড়ালে আমরা জানি যে 1 থেকে 6 মধ্যে যে কোনো একটা নাম্বার আমার কিন্তু উঠবে, তাই তো? 1 থেকে 6 মধ্যে অর্থাৎ নাম্বার অফ এস, এখানে আমি নমুনা বিন্দু 6টি পাবো, ঠিক আছে? তো এখানে এরপর আমরা কি করব না, দুটো ভেরিয়েবল ধরে নেব, ঠিক আছে? একটা ধরে নেব এক্সটা আমি ধরবো যে এ এর 3 ফেলার ঘটনা, ঠিক আছে? এ যে 3 ফেলবে সেই ঘটনাটাকে আমরা ধরে নেব এক্স, ওকে? একইরকমভাবে ওয়াই একটা ভেরিয়েবল দেবো, র্যান্ডম ভেরিয়েবল, যেটা বি এর 3 ফেলার ঘটনাকে ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্সটা কী হবে? 3 ফেলার ঘটনাটা এই সম্ভাবনাটা কী হবে? দেখো অল টোটাল আমার 6টা নাম্বার রয়েছে, 1 থেকে 6টা, তার মধ্যে 3 পড়ার সম্ভাবনা অবশ্যই 1/6 হবে, তাই না? একই রকমভাবে প্রবাবিলিটি অফ ওয়াই সমান কত হবে? 1/6, ঠিক আছে? 1 থেকে 6টার মধ্যে 3কে তো তুমি একবারই পাবে, তাহলে 6টার মধ্যে একটা অর্থাৎ 1/6 হচ্ছে প্রবাবিলিটিগুলো। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স মানে 3 ফেলার যে সম্ভাবনা সেটা আমরা পাচ্ছি 1/6। তাহলে 3 না ফেলার সম্ভাবনা কী হবে? সেটা আমার অবশ্যই হবে প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট, সেটা কত হবে? 1 - 1/6 অর্থাৎ 5/6, তাই তো? একই রকমভাবে প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট এটা হয়ে যাবে 5/6, তাই তো? যদি ফেলার সম্ভাবনা 1/6 হয় তাহলে না ফেলার সম্ভাবনা বা না অর্থাৎ 1 থেকে 5 অবধি 1 থেকে 6 অবধির মধ্যে 3 না পড়ার যে সম্ভাবনা সেটা 5/6 করে হবে এখানে বি এর ক্ষেত্রেও আর এর ক্ষেত্রেও, ওকে? এরপর আমরা এ এর জয়লাভ করার সম্ভাবনাটা আমরা বের করব, মানে এ 3 ফেলবে এবং এ যে জিতবে তার সম্ভাবনাটা কী হবে? তাহলে এ এর জয়লাভ করার সম্ভাবনা এটা কী হবে? দেখো তাহলে প্রবাবিলিটি অফ এ, দেখো প্রথমে যদি এ ফেলে দেয় অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স যদি সম্পূর্ণ হয় তাহলে এ জিততে পারে, তাই না? এরপরে যদি এ প্রথমে 3 ফেলতে না পারে অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট মানে এখানে বললাম যে 3 না ফেলার ঘটনা, ঠিক আছে? না ফেলার যে ঘটনা সেটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট। তা 3 যদি না ফেলে এরপরে বি সেটা নিক্ষেপ করবে। এবার বিও যদি না ফেলতে পারে, বি যদি ফেলে দেয় তাহলে তো এতে হেরে যাবে। আমি এর জয়লাভ করার সম্ভাবনা বের করছি, তাহলে বিও পারলো না মানে ওয়াই কমপ্লিমেন্ট। তারপরে হয়তো এ পারলো, তারপরে আবার এ পাবে নিক্ষেপ করতে, তাহলে তখন যদি এ পেরে যায় তাহলে তখন এক্স হয়। তাহলে এটা একটা সম্ভাবনা হতে পারে। প্রথমেই যদি এ 3 ফেলে দেয় তাহলে জিতে যাবে, যদি না ফেলতে পারে তাহলে দেখা যাবে যে এক্স কমপ্লিমেন্ট অর্থাৎ 3 ফেলতে পারলো না এ, তাহলে বিও যদি না পারে তাহলে আবার এর কাছকে চলে আসবে। তাহলে এ যদি নিক্ষেপ করতে পারে তাহলে একটা সম্ভাবনা হতে পারে। আবার একই রকমভাবে প্রবাবিলিটি অফ প্রথমে এ ফেলতে পারলো না তাহলে এক্স কমপ্লিমেন্ট, তারপর দেখা গেলো যে বিও ফেলতে পারলো না, ঠিক আছে? তারপরে এ চান্স পাবে আবার নিক্ষেপ করতে, এও দেখা গেলো যে আর পারলো না, দেখা গেলো বিও কিন্তু আর পারলো না, ঠিক আছে? আবার পরের বারে এক্স কিন্তু অর্থাৎ এ কিন্তু পারলো, ঠিক আছে? তাহলে এটা একটা চান্স হতে পারে। তাহলে এইভাবে কিন্তু আমার এগুলো ডট 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 করে এগুলো এই সম্ভাবনাগুলো থেকে যাবে, ঠিক আছে? তো প্রবাবিলিটি অফ এ, দেখো এগুলো প্রবাবিলিটি অফ এক্স থাকছে প্লাস এগুলো সমস্ত কিন্তু পৃথক ঘটনা। তাহলে আমি প্রবাবিলিটি অফ এক্স
এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এভাবে পৃথক ঘটনার জন্য আমরা এগুলোকে কিন্তু এইভাবে লিখতে পারি স্বাধীন ঘটনার জন্য, ঠিক আছে। এটাকে আমরা ভেঙে নেব, তাহলে প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। এভাবে কিন্তু এগুলো চলতে থাকবে, ওকে। এখন প্রত্যেকের মান জানা আছে, যদি মানগুলো বসিয়ে নিই তাহলে কী পাবো দেখো, প্রবাবিলিটি অফ এক্স মানে জানি 1/6 প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট, এটা আমরা জানি 5/6, ওয়াই কমপ্লিমেন্ট এটা 5/6 প্লাস প্রবাবিলিটি অফ এক্স, এক্স মানে আছে 1/6, প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট 5/6, ওয়াই কমপ্লিমেন্ট 5/6, এক্স কমপ্লিমেন্ট 5/6, ওয়াই কমপ্লিমেন্ট 5/6, প্রবাবিলিটি অফ এক্স 1/6। এইভাবে কিন্তু এগুলো চলতে থাকবে, ওকে। তো এটা লিখতে পারি 1/6, যদি কমন নিই তাহলে এখানে 1 থাকবে, এখানে থাকবে 5 5 25, আর এখানে এটা একটা, আচ্ছা এটা ইন্টু সম্পর্ক হবে, এটা ভুল করে যোগ দিয়ে দিয়েছি, ইন্টু হবে, তাহলে 1/6টা কমন নিলে থাকবে 25/6 36 থাকবে, আর এখানে থাকবে এই জোড়া জোড়া যদি নিয়ে নাও তাহলে এখানে থাকছে 25/36, আরেক জোড়া পাবে, তাহলে 25/36 তার স্কোয়ার দিয়ে দিয়েছি, একের সাথে কমন চলে গেল, তাহলে এইভাবে এটা এভাবে যেতে থাকবে। তাহলে এখানে থাকছে 1/6 প্লাস 1/6 ইন্টু, আর এখানে এটা যোগফলে কী ফর্মুলা হবে না, যোগফলে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে a/1 - r, ওকে। তো মানটা বসিয়ে নেব 1/6, এর মান আছে প্রথম পদ যেটা আছে, প্রথম পদ আছে এখানে 1 রয়েছে, তাহলে এখানে 1 বসিয়ে নেব, 1 - r মানে হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ মানে হচ্ছে 25/36, এটাকে সিম্পলিফাই করলে পেয়ে যাবো 1/6, লসাগু 36 হবে, 36টা যদি আমি উপরে করে দিই ভাগটা গুণ করে, তাহলে 36 - 25, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 36 - 25 11 না, 6 × 36, তাহলে এখান থেকে আমি 6/11 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এ জয়লাভের সম্ভাবনা পেলাম, ঠিক আছে। এবারে বি এর জয়লাভের সম্ভাবনাটা কী হবে, বি এর জয়লাভ করার সম্ভাবনা, সেটা প্রবাবিলিটি অফ বি, এটা হয়ে যাবে 1 - 6/15, ঠিক আছে। এ জয়লাভ করার বাকি যে চান্সটা থাকছে সেটাই আর বি এর জয়লাভ করার সম্ভাবনা হবে, মানে অর্থাৎ 1 - 6/5, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 5/11, ঠিক আছে। তাহলে এর সম্ভাবনা হয়ে গেল 6/11, আর বি এর সম্ভাবনা হয়ে গেল, যেটার সম্ভাবনা 5/11। এরপর চলো প্রত্যাশাগুলো বের করে নিই, তাহলে এর প্রত্যাশা, ঠিক আছে, মোট হচ্ছে 99 টাকা পুরস্কার, প্রাইজ 99 টাকা, আর এর সম্ভাবনা আমরা পেলাম জেতার সম্ভাবনা 6/11, তাহলে এখানে 99 9, তাহলে 6 9 54, তাহলে 54 টাকা হচ্ছে এর প্রত্যাশা, আর বি এর প্রত্যাশা হবে 99 টাকা প্রাইজ মূল্য, এক্ষেত্রে সম্ভাবনা দেখলাম 5/11 জেতার সম্ভাবনা, 9 11 99, তাহলে 5 9 45 টাকা, তাহলে এর প্রত্যাশা হচ্ছে 54 টাকা, আর বি এর প্রত্যাশা হচ্ছে 45 টাকা, তাহলে 54 45 টাকা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 18। তো এখানে একটা সম্ভাবনা বিভাজন ছক দিয়েছে, দিয়ে কি জিজ্ঞাসা করছে দেখো, প্রদত্ত সম্ভাবনা বিভাজনে মধ্যক, ভেদমান, সমক পার্থক্য যথাক্রমে কী কী হবে নির্ণয় করতে হবে, অর্থাৎ তিনটাই বের করতে হবে, গাণিতিক প্রত্যাশা মানে মধ্যক, ভেদমান ভেরিয়েন্স, আর সমক পার্থক্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সবই বের করতে হবে। তো যেহেতু সম্ভাবনা বিভাজন ছকটা দিয়েছে তাহলে খুব একটা বের করতে অসুবিধা হবে না, আমরা ফর্মুলা অনুযায়ী খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। তো সবার প্রথম চলো মধ্যক বের করি। তো মধ্যক মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, ওকে, এক্সপেকটেশন অফ এক্স, এটা ফর্মুলা আমরা কী জানি, সামেশন আবার অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, ওকে, এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ সমস্ত এক্স আর পিএক্সগুলো গুণফলের যে সমষ্টি সামেশন, সেটা আমার এক্সপেকটেশন অফ এক্স, ওকে। তো 0 × 1/6 প্লাস এক্সের মান হচ্ছে যখন 1 তখন প্রবাবিলিটি এক্স হচ্ছে 1/2, প্লাস এক্সের মানটা যখন 2 তখন প্রবাবিলিটি অফ এক্স আছে 3/10, এক্সের মানটা যখন 3 তখন প্রবাবিলিটি হচ্ছে 1/30। তো এখানে 3 10 30 কেটে দাও, এটা 5 2 10 কাটো, এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1/2 প্লাস 3/5 প্লাস 1/10, তো লসাগু করলে 10 হবে লসাগু, 5 2 10, 5 2 3 2 6 1, তাহলে 6 5 11কে 12/10, 12/10 এটা ভাগ করলে পাবে 1.2, ঠিক আছে। তাহলে আপাতত মধ্যক বা এক্সপেকটেশন অফ এক্সটা চলে এলো 1.2। এরকম আমরা ভেদমানটা বের করব, ঠিক আছে। তো ভেদমান বের করার জন্য আগে আমরা এক্সপেকটেশন অফ, আচ্ছা সরাসরি বের করা যাবে, আচ্ছা সরাসরি বের করো না, ভেরিয়েন্স অফ এক্স, ঠিক আছে, ভেরিয়েন্স অফ এক্স, এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার পুরোটা হোল স্কোয়ার, এই ফর্মুলা।
ওকে, তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সমান কী হবে? দেখো এক্সপেকটেশন অফ এক্স সমান হয় সামেশন ওভার অফ এক্স ইন্টু পি এক্স। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সমান কী হবে? সামেশন ওভার অফ এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এটা হয়। তাহলে এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে এখানে এক্সের স্কোয়ার তাহলে 0 স্কোয়ার গুণিত 1/6, ঠিক আছে, তাই না? এখানে এক্সের যে মানটা তার স্কোয়ার, তাহলে 0 স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, তাহলে 1/6 প্লাস তারপরে 1 স্কোয়ার ইন্টু 1/2 প্লাস 2 স্কোয়ার ইন্টু 3/10 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/30, এটা হবে। এটা হলো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, এটাকে আমি আলাদা ব্র্যাকেট করে রেখে দিই, ঠিক আছে, মাইনাস এক্সপেকটেশন অফ এক্স সমান আমরা পেয়েছি 1.2, ঠিক আছে, বা এটা 12/10 বলতে পারো, ঠিক আছে, তার স্কোয়ার দিতে হবে, তাহলে এখানে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এটাকে সিম্পলিফাই করো, এটা তো 0 হয়ে যাবে, আর এটা থাকবে 1/2, এটা 2 স্কোয়ার 4 আর 3 4 12 না, 4 3 4 12, তাহলে 12/10 থাকছে। এটা হয়ে যায় 3 স্কোয়ার 9/30, 9/30, এটা থাকছে মাইনাস 12/10 তার স্কোয়ার হচ্ছে 3 3 9, 3 10 30 করে দাও, ঠিক আছে। এদিকটা তুমি যে লসাগু করে থাকো তাহলে 10 হবে লসাগু, তাহলে 5 2 10, 10 এখানে 12 থাকলো, এখানে 3 থাকছে, মাইনাস এটা করে দাও 144/100, ঠিক আছে। আবার যদি লসাগু করো তাহলে নিচে 100 থাকবে, 10 100, 10 10 100, তাহলে 10, আর এখান দেখো গুণ করে কত আসছে 12 আর 3 15, 15 5 20, 20 সাথে 10 গুণ করলে হয়ে যাবে তোমার 200 না, 20 200, আর এখানে মাইনাস 144, তাহলে এটা মাইনাস করলে কত পাবে? এটা বিয়োগ করলে পেয়ে যাবে 56, আর নিচে থাকছে 100, মানে হচ্ছে 0.56, ঠিক আছে। তাহলে এটা তোমার এলো ভেরিয়েন্স অফ এক্স, অর্থাৎ ভেদমান। এবারে সমক পার্থক্যটা বের করব। সমক পার্থক্য আমরা নর্মালি সিগমা দ্বারা প্রকাশ করি, যার ফর্মুলা হচ্ছে √ওভার ভেরিয়েন্স এক্স, ঠিক আছে, √ ভেরিয়েন্স এক্স। তো মানটা বসিয়ে নেব, তাহলে এটা আমরা পেয়েছি 56/100, তাই তো 56/100। তো এই 56 মানে আমরা √ওভার 56, আর 100 থেকে তো 10 বাইরে চলে আসবে, ঠিক আছে। এখন এটাকে সিম্পলিফাই করে কী পাবে দেখো, √ওভার 56, এটাকে মোটামুটি অ্যাপ্রক্স মানটা হবে 7.48 মতো, বাই 10 থাকছে, তো এটা ভাগ করলে 0.748, এটাকে অ্যাপ্রক্স 0.75 তুমি বলতে পারো। ওকে, তাহলে মানগুলো আমরা কী কী পেলাম যদি এখানে আমি অ্যান্সার হিসেবে লিখি, প্রথম মধ্যক মানটা পেয়েছি 1.2, তারপরে ভেরিয়েন্স এক্স মানে ভেদ মানটা পেয়েছি 0.56, তারপরে এই যে এখনই সিগমা অর্থাৎ সমক পার্থক্যটা আমরা পেলাম 0.75। তো এই তিনটে আমার কোন অপশানে রয়েছে সেটা দেখতে হবে, 1.2, 0.56 অ্যান্ড 0.75, এটা তুমি পেয়ে যাবে অপশান এতে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা করবো কোশ্চেন নাম্বার 19। একটি যদিচ্ছ চলক এক্সের সম্ভাবনা বিভাজক নিম্নরূপ, এখানে এক্স এফএক্সগুলো এখানে দেওয়া আছে। তো যদি y সমান 2x + 3 হয়, তবে y যদিচ্ছ চলকের মধ্যমান, ভেদমান ও সমক পার্থক্য যথাক্রমে কী কী হবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাকে y এর সম্ভাবনা বিভাজক ছকটা বানাতে হবে, ঠিক আছে, তবে তো y যদিচ্ছ চলক আমরা মধ্যক, ভেদমান, সমক পার্থক্য এগুলো বের করতে পারবো। তো চলো এখানে ছকটা বানাই, এখানে y লিখে নেব, ঠিক আছে, আর এখানে f(y), ওকে, তাহলে এটা হয়ে যাবে আমার ছকটা। ওকে, এইভাবে এখন দেখো যে এক্সের নির্দিষ্ট মানের ওপর ওয়াইটা আমার ডিপেন্ডেবল, এজন্য f(x) যেটা হবে সেটাই কিন্তু f(y) হবে, ঠিক আছে। এরকম আরেকটা অঙ্ক কিন্তু আমি সলভ আগের ভিডিওতে করেছিলাম, ওয়াই কিন্তু এক্সের ওপর ডিপেন্ড করছে, তাই না, এক্স একটা নির্দিষ্ট মানের ওপর ওয়াইটা ডিপেন্ডেবল, এই জন্য f(x) যেটা হবে সেটা f(y) হবে। তাহলে এখানে আমার f(x)গুলো 1/6 করে সবগুলো দেওয়া ছিল, তাহলে f(y)গুলো 1/6 করে সবগুলো হয়ে যাবে। কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 3 4 5, আর এখানে আরেকটা হয়ে যাবে। ওকে, তাহলে f(x) f(y) সমান সমান, তাহলে f(y)গুলো পেয়ে গেলাম, এরপরে ওয়াইগুলো দরকার। এখানে দেখো আমার ফর্মুলা y = জানা আছে 2x + 3, তাই তো। প্রথমে তুমি x = 1 বসাও, তাহলে x = 1 বসালে কত আসবে, এখানে 1 বসালে 2 × 2 + 3, তাহলে তুমি এখানে ওয়াইয়ের মানটা 5 পেয়ে যাচ্ছ। 2 বসাও, তাহলে 2 × 2 = 4 + 3, তাহলে এখান থেকে 7 হয়ে যাচ্ছে। ওকে, একই রকমভাবে এখানে যদি 3 বসাও, তাহলে 3 × 2 = 6, 6 × 3 = 9 হচ্ছে। 4 বসাও, 4 × 2 = 8, 8 × 3 = 11,
যদি এখানে 5 বসাও তাহলে এখানে 5, 5 দুগুণে 10 আর 3, 5 দুগুণে 10 আর 3 13 হয়ে যাবে। আর এখানে যদি 6 বসাও তাহলে 6 দুগুণে 12 আর 3 15। তাহলে এইভাবে তুমি ওয়াই আর এফ অফ ওয়াই মানে ওয়াইয়ের সম্ভাবনা বিভাজন ছকটা পেয়ে যাবে। ওকে, এটাকে আমি বক্সটা কমপ্লিট করে দিই। ঠিক আছে, তাহলে সম্ভাবনা বিভাজন ছকটা ওয়াইয়ের পেয়ে গেলাম। এরপরে ওয়াই সম্ভাবনা, এই ওয়াই যদিচ্ছ চলকের মধ্যমান, ভেদমান, সম্মুখ পার্থক্য এগুলো আমরা ধীরে ধীরে বের করে নেব। ঠিক আছে, তো সবার প্রথমে চলো আমরা মধ্যকটা বের করি। ঠিক আছে, মধ্যক মানে হচ্ছে এক্সপেকটেশন অফ ওয়াই। ওকে, এটা ফর্মুলা হবে সামেশন ওভার অফ ওয়াই ইন্টু এফ অফ ওয়াই। ওকে, তাহলে সমস্ত ওয়াই আর এফ অফ ওয়াইগুলো গুণফলে যে সমষ্টি সেটাই আমার এক্সপেকটেশন অফ ওয়াই। ওকে, তাহলে এটা হয়ে যাবে 5 × 1/6 প্লাস 7 × 1/6 প্লাস 9 × 1/6 প্লাস 11 × 1/6 প্লাস 15 × 1/6। ওকে, তো প্রত্যেকটার মধ্যে 1/6 রয়েছে, এগুলো কমন নিয়ে নেব। তাহলে 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 15 এগুলো পড়ে থাকবে। সরি, এখানে একটা টার্ম আমার মিসিং হয়ে গেছে, 11-র পরে একটা থাকবে 13 × 1/6। ওকে, তাহলে এখানে আমি একটা 13 পাবো, 13টা আমি শেষে লিখে দিচ্ছি। ওকে, একটা টার্মস মিসিং হয়ে গেছিলো, এটা 13 থাকবে। 1/6 আর এটা যোগ করে না কত আসছে দেখো, এটা যোগ করে তুমি 60 পেয়ে যাবে। তাহলে 6 × 10 = 60, অর্থাৎ এখান থেকে তুমি 10 পাচ্ছ। মধ্যক এক্সপেকটেশন অফ ওয়াই সমান 10 আসছে। ঠিক আছে, এরপরে আমরা বের করব ভেদমান। ভেদমান মানে হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স। ভেরিয়েন্স অফ এক্স এটা ভেরিয়েন্স অফ ওয়াই হবে। এখানে যেহেতু ওয়াই আমার সম্ভাবনা চলকটা রয়েছে, তাহলে ভেরিয়েন্স অফ ওয়াই এটা ফর্মুলা হবে এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই এই পুরোটার হোল স্কোয়ার। ওকে, এখানে এটা ফর্মুলা হয়ে যাবে, যেটা এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ারের ফর্মুলা কী হবে বলো? এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে সামেশন ওভার অফ ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ ওয়াই। ঠিক আছে, মানে ওয়াইয়ের যে মানগুলো রয়েছে তার স্কোয়ার করে এফ অফ ওয়াইয়ের সাথে গুণ করে তার সমষ্টি সামেশন করলে পরে সামেশন ওয়াই স্কোয়ারটা আমরা পেয়ে যাবো। তো চলো এখানে করি। প্রথমে ওয়াইয়ের মান দেখো 5 দেওয়া আছে, তাহলে 5-এর স্কোয়ার গুণিত 1/6। তারপরে 7 রয়েছে, তাহলে 7-এর স্কোয়ার গুণিত 1/6 প্লাস 9, তাহলে 9-এর স্কোয়ার গুণিত 1/6। এইভাবে 11-এর স্কোয়ার ইন্টু 1/6, 13-এর স্কোয়ার ইন্টু 1/6 প্লাস 15 স্কোয়ার ইন্টু 1/6। ঠিক আছে, এগুলো হয়ে গেল আমার এক্সপেকটেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ ওয়াই আমরা এক্ষুনি পেলাম 10, তাহলে 10-এর স্কোয়ার লিখবো এখানে। ওকে, তো এখান থেকে 1/6 কমন নিয়ে নাও, তাহলে 5-এর স্কোয়ার 25, 7-এর স্কোয়ার 49, 9-এর স্কোয়ার 81, 11-এর স্কোয়ার 121, 13-এর স্কোয়ার 169 আর 15-এর স্কোয়ার 225, এগুলো পড়ে থাকছে, এটা -100। ওকে, তাহলে 1/6 এদের যোগ করে নাও, দেখো কি আসছে। এখান থেকে পেয়ে যাবে তুমি 670। ঠিক আছে, তো 670কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার হয়ে যাবে, আর এখানে আমার -100টা রয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ভাগ করলে 670কে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে 111.66 -100, তাহলে এটা বিয়োগ করলে হবে 11.67 অ্যাপ্রক্স ধরতে পারো, 11.67 এটা অ্যাপ্রক্স মান। ঠিক আছে, আর তাহলে আমাদের চলে এলো মধ্যক এলো, ভেদমান হলো। এরপর আমরা সম্মুখ পার্থক্যটা বের করব। সম্মুখ পার্থক্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সম্মুখ পার্থক্য নর্মালি আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, এটা ফর্মুলা হচ্ছে আন্ডাররুট ভেরিয়েন্স অফ এক্স। ঠিক আছে, ভেরিয়েন্স এক্সটা এই যে পেলাম এখনই 11.67 মতো, তাহলে এটাকে আন্ডাররুট করলে তুমি পেয়ে যাবে 3.4 মতো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যান্সারগুলো সব চলে এসেছে। আমি কাছে একটু লিখে নেব। তাহলে প্রথমে আমাদের মধ্যক, তারপরে চাইছিল ভেদমান, আর সবার শেষে আছে সম্মুখ পার্থক্য। এই যে মানগুলো আমরা পেলাম সেগুলো হলো, মধ্যকটা আমরা পেয়েছি, কোথায় গেল মধ্যকটা, আমরা 10 পেয়েছি, আর ভেদমানটা আমরা পেলাম 11.67 মতো, আর সম্মুখ পার্থক্যটা 3.4। এখন এইভাবে কোন অপশানটা রয়েছে সেটা দেখতে হবে। প্রথমে 10, তারপরে 11.67, তারপরে আছে 3.4, এটা অপশান সিতে রয়েছে। তাহলে অপশান সি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 20। মনে করো দুটি স্বাধীন যদিচ্ছ চলক এক্স ও ওয়াই এর ভেদমানগুলো যথাক্রমে দেওয়া হয়েছে কে ও 2। যদি জেড ইকুয়ালস টু 3y - 6 এর ভেদমানটা 25 হয়, জেড ইকুয়ালস টু 3y - 6 এর ভেদমানটা 25 হয়, তাহলে কে এর মানটা কত? তো দেখো এখানে এক্স, ওয়াই আর আলটিমেটলি জেড ধরতে পারি, তিনটা আমার সমসম্ভব চলক রয়েছে। ঠিক আছে, তো এক্স ওই যদিচ্ছ চলকের ভেদমানটা অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্সটা এটা দিয়েছে কে।
ঠিক আছে। ওয়াইয়ের ভেদমান অর্থাৎ ভেরিয়েন্স অফ ওয়াই এটা দিয়েছে 2, আমাকে ভেরিয়েন্স অফ জেডটাও বলে দেওয়া আছে, তাই না? জেডের যে ভেদমান সেটা হবে 25, তাহলে ভেরিয়েন্স অফ জেড সমান 25 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কে এর মানটা বের করতে হবে। এখানে জেড সমান কী বলে দেওয়া আছে, জেড সমান বলে দেওয়া আছে 3y - 6, ওকে। জেড সমান 3y - 6। এখন একটা ফর্মুলা তোমাদেরকে খেয়াল করতে হবে, সেই ফর্মুলাটা হলো ভেরিয়েন্স অফ ax প্লাস by, এটা সমান লেখা যায় a স্কোয়ার ভেরিয়েন্স অফ x প্লাস b স্কোয়ার ভেরিয়েন্স অফ y, যেখানে a b হলো কনস্ট্যান্ট এবং x ও y হলো দুটি স্বাধীন যদিচ্ছ চলক, ওকে। তাহলে এখানে আমরা তাই তো জানছি x y দুটি হচ্ছে স্বাধীন যদিচ্ছ চলক আর a b হলো কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, প্রথমে ভেরিয়েন্স অফ x প্লাস বি ওয়াই এটাকে সাজাবো, ঠিক আছে। তাহলে কি আসবে, এখানে জেড সমান 3, আচ্ছা 3টা পরে লিখছি, এখানে এক্সটা সামনে লিখি, তাহলে -1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু আমরা সাজিয়েছি এখানে এটাকে, ওকে। তাহলে এই -1টা তুমি এ ধরতে পারো আর 3টাকে তুমি বি ধরতে পারো, বাকি এক্স ওয়াই আমার যদিচ্ছ চলকগুলো রয়েছে। এরপরে চলো ভেরিয়েন্স জেডটা বের করি। তাহলে ভেরিয়েন্স জেড সমান কী হয়ে যাবে, তাহলে আমার ফর্মুলা কী হচ্ছে, এটা যেটা থাকে তার স্কোয়ার হয়, তাহলে -1 তার স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি এর স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই, এটা হচ্ছে, ওকে। এখন -1 স্কোয়ার হচ্ছে 1, ভেরিয়েন্স অফ এক্স সমান যেন আমার জানা আছে সেটা হচ্ছে কে প্লাস 3 স্কোয়ার 9, আর ভেরিয়েন্স অফ ওয়াই সমান জানা আছে সেটা হচ্ছে 2, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 9 দুগুণে 18 প্লাস 2, ঠিক আছে। তাহলে ভেরিয়েন্স অফ জেড সমান আমরা কত পেলাম, 18 প্লাস কে হবে, এটা ভুল হয়ে যাচ্ছে, 18 প্লাস কে, ঠিক আছে। ভেরিয়েন্স অফ জেড সমান আমরা পেলাম 18 প্লাস কে, কিন্তু অঙ্কে দেখো ভেরিয়েন্স অফ জেড সমান কত বলে দেওয়া আছে, 25 বলে দেওয়া আছে, তাহলে এটা আমাকে সমান করতে হবে, তাই না। তাহলে শর্তানুসারে 18 প্লাস কে সমান হচ্ছে 25, তাহলে কে সমান হয়ে যাবে 25 - 18, এখান থেকে 7, অর্থাৎ কে = 7 পাচ্ছ, যেটা অপশান ডিতে রয়েছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো। তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হলো, ফর্মুলাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ওকে। তাহলে তুমি এই অঙ্কটা সলভ করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, একটা যদিচ্ছ চলক এক্সের ক্ষেত্রে দেওয়া আছে যে মধ্যকটা 10 হবে, ভেরিয়েন্স অফ এক্সটা 25 হবে, ওয়াই সমান বলে দেওয়া আছে এক্স মাইনাস বি, এর মধ্যক 0 হবে, ভেদমান 1 হবে, তাহলে বিকল্পগুলোর মধ্যে কোনটা সঠিক হবে, মানে এ আর বি এর মানগুলো কেমন আসবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো কী কী ইনফরমেশান দেওয়া আছে সেগুলো একটু কাছে লিখে নেব। এক্স যে যদিচ্ছ চলক, ঠিক আছে, তো তার ক্ষেত্রে মধ্যকটা দেওয়া আছে 10, মধ্যক মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে। মধ্যক অর্থ হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, এটা দেওয়া আছে, সরি এটা সামেশন হয়ে গেল, এটা এক্সপেকটেশন অফ এক্সটা দেওয়া আছে, সেটা হচ্ছে 10, ওকে। আর ভেরিয়েন্স অফ এক্স এটা দেওয়া আছে 25, এই ইনফরমেশানগুলো জানা আছে, ঠিক আছে। আর ওয়াই সমান বলে দেওয়া আছে এখানে এ এক্স মাইনাস বি, এটা বলে দেওয়া আছে। এরপরে ওয়াইয়ের যে মধ্যকটা অর্থাৎ এক্সপেকটেশন অফ ওয়াই সেটা 0 বলে দেওয়া আছে, আর ভেদমানটা 1 অর্থাৎ ভেরিয়েন্স অফ ওয়াই এটা বলে দেওয়া আছে 1, ওকে। এইসব ইনফরমেশনগুলো আমার কাছে রয়েছে। তো এখানে আমরা সিম্পলি কী করব না, এই ওয়াই যদিচ্ছ চলকের আমরা এক্সপেকটেশন অফ ওয়াই মানে মধ্যক বের করব, সেটা 0-এর সাথে সমান করব, ভেদমান বের করব অর্থাৎ ভেরিয়েন্স অফ ওয়াই বের করব, সেটা 1-এর সাথে সমান করব, ঠিক আছে। তো চলো এক্সপেকটেশন অফ ওয়াই বের করি, তাহলে এটা কী হবে, এই কনস্ট্যান্ট বাইরে থেকে যাবে, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বি অর এক্সপেকটেশন অফ ওয়াই এটা মানটা দেওয়া আছে 0, এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স এটা মানটা জানা আছে 10, ঠিক আছে। তাহলে 10 বসিয়ে দাও, মাইনাস বি আর তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস 10 বি, না সরি 10 ভুল হয়ে যাচ্ছে, এটা 10 হচ্ছে 10 মাইনাস বি সমান 0 পাচ্ছি, ঠিক আছে। আপাতত এটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে নাম দাও, 10 মাইনাস বি সমান 0। একই রকমভাবে আবার লিখে নেব ওয়াই ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি, এরপর আমরা ভেরিয়েন্স অফ ওয়াইটা বের করবো, ঠিক আছে। তাহলে ভেরিয়েন্স অফ ওয়াই সমান কী হবে, ভেরিয়েন্স অফ ওয়াই এটা যে ফর্মুলা সেটা হয়ে যাবে এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, আর এই বিয়েরটা
আলটিমেটলি 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভেরিয়েন্স অফ ওয়াই এটা আমার জানা আছে 1 এ স্কোয়ার, আর ভেরিয়েন্স অফ এক্স জানা আছে 25। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর এ স্কোয়ার ইকুয়ালস টু 1/25। তাহলে এ সমান হয়ে যাবে +-1/5, মানে এখান থেকে আমি 1/5 পেয়ে যাচ্ছি। তাহলে এর মান 1/5। এরপর আমরা কী করবো, এই মানটা এখানে বসিয়ে নেব। আমরা 10a - b = 0 পেয়েছিলাম, এর জায়গায় 10 বসাও, সরি এর জায়গায় 1-এর 5 বসাও, -b = 0, 5 × 2 = 10, তাহলে 2 - b = 0, তাহলে b = 2। তাহলে এর মান পেলাম 1/5 আর b এর মান পেলাম 2, এই দুটো আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এখন এগুলো কোন অপশানে রয়েছে, a = 1-এর 5 আর b = 2, অপশান বিতে পেয়ে যাবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা আমার করানো অঙ্কটা ঠিকঠাক করে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোয়েশ্চেন 22। 1, 2, 3 থেকে শুরু করে 150 অবধি সংখ্যা সেট থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা নেওয়া হয় এবং 1, 2, 3 থেকে শুরু করে 75 অবধি সংখ্যার সেট থেকে অপর একটা সংখ্যা যথেচ্ছভাবে নেওয়া হয়। প্রাপ্ত সংখ্যা দুটার যে গুণফল, সে গুণফলের প্রত্যাশিত মানটা কী হবে? সেটা 2, 8, 9, 6 এইভাবে 4টা অপশান দেওয়া আছে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এই যে সেটটা দেওয়া আছে 1 থেকে 150 অবধি, সেটা মনে করো এই সেট, যেখানে রয়েছে 1, 2, 3 থেকে শুরু করে 150 অবধি সংখ্যাগুলো। ওকে, আবার একটা 1 থেকে 75 অবধি সংখ্যা রয়েছে, সেই সেটটাকে আমরা বি সেট ধরে নেব। ঠিক আছে, 1, 2, 3 থেকে শুরু করে 75 অবধি। ওকে, তাহলে এটা আমার বি সেট হলো। ঠিক আছে, এরপরে দুটো আমরা র্যান্ডম ভেরিয়েবল চুজ করে নেব, একটা এক্স ধরবো, একটা ওয়াই ধরবো। তো মনে করে একটা এক্স ধরলাম, এটা আমরা এ সেট থেকে যে একটা সংখ্যাকে নিচ্ছে, মানে এ যথেচ্ছভাবে একটা সংখ্যাকে নিতে হবে। তাহলে আমরা ধরে নেব যে এ সেট থেকে নেওয়া যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই হচ্ছে আমার এক্স। ওকে, তাহলে এক্স হলো এ সেট থেকে নেওয়া যে কোনো একটি সংখ্যা। ওকে, একই রকমভাবে আমরা ওয়াই একটা র্যান্ডম ভেরিয়েবল ধরে নেব, যেটা বি সেট থেকে নেওয়া যে কোনো একটি সংখ্যা। ওকে, এরপর এই দুটোর জন্য আমরা দুটো বিভাজন ছক পাবো, তো সেগুলো আমরা করে নেব। একটা এক্স আর এখানে থাকবে প্রবাবিলিটি অফ এক্স, এইভাবে। আর এখানে আমরা ওয়াই আর প্রবাবিলিটি অফ ওয়াই, তার জন্য একটা ছক পাবো, এইভাবে। এখন এক্স ইকুয়ালস টু, দেখো আমরা কিন্তু 1কে চুজ করতে পারি, 2কে চুজ করতে পারি, তাহলে এইভাবে যে কোনো একটা কিন্তু যথেচ্ছভাবে সংখ্যা নেওয়া হয়েছে, তাহলে সংখ্যাটা আমার কি 1ও হতে পারে, 2 হতে, 5ও হতে পারে, 10ও হতে পারে, এইভাবে 150 অবধি হতে পারে, তাই না? তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এইভাবে ডট অবধি 150ও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এখন দেখো এর প্রবাবিলিটিগুলো কী হবে। 1 থেকে 150-এর মধ্যে যেহেতু 1 একবারই রয়েছে, তাহলে সম্ভাবনা হয়ে যাবে 1/150, মানে 150-এর মধ্যে 50টা সংখ্যার মধ্যে তুমি একটি সংখ্যাই পাচ্ছ 1, এই জন্য সম্ভাবনা 1/150। একই রকমভাবে 1 থেকে শুরু করে 150-এর মধ্যে 2 একবারই রয়েছে, তাহলে সম্ভাবনা কী হবে, এটাও 1/150, মানে একবারই রয়েছে 150টা সংখ্যার মধ্যে, এটাও হবে 150, 1/150 ডট, এটা হয়ে যাবে 1/150। এদের সম্ভাবনাগুলো কিন্তু এরকম হবে। ওকে, তো এটা ক্লোজ করে নিই। এইভাবে। ওকে, একই রকম প্রবাবিলিটি অফ ওয়াই যদি দেখো, তাহলে 1 থেকে 75-এর মধ্যে সংখ্যা কী কী আমার যে সংখ্যাটা আমার তোলা হচ্ছে, সেই সংখ্যাটি 1ও হতে পারে, 2ও হতে পারে, এইভাবে 75 অবধি হতেই পারে। ঠিক আছে, তাহলে 1 নেওয়া হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এইভাবে ডট অবধি 75 অবধি কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে। ওকে, তাহলে এদের প্রবাবিলিটিগুলো কী হবে, দেখো 1 থেকে 75-এর মধ্যে কীরকমভাবে তুমি 1কে একবারই পাবে, তাহলে সম্ভাবনা 1/75 হবে, অর্থাৎ 75টি সংখ্যার মধ্যে 1 একবার। আচ্ছা, 2ও একবার হবে, তাহলে এটার প্রত্যেকের কিন্তু প্রবাবিলিটিগুলো 1/75 করে হবে, ডট, এটা হয়ে যাবে 1/75। ওকে, এরপর যেহেতু আমি সম্ভাবনা বিভাজন ছকগুলো পেয়ে গেছি, তাহলে আমরা এক্সপেকটেশন অফ, এক্ষেত্রে আমরা এক্সটা বের করব, আর এক্ষেত্রে এক্সপেকটেশন অফ ওয়াইটা বের করব। কেন বের করব আমি একটু পরে তোমাদেরকে বলছি। আপাতত এক্সপেকটেশন অফ এক্সটা বের করো, এটা ফর্মুলা জানি, সামেশন ওভার অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, অর্থাৎ এক্স আর পি এক্সের গুণফলের যে সমষ্টি সামেশন, সেটাই আমার এক্সপেকটেশন অফ এক্স হয়। ওকে, তাহলে 1 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে 1/150 প্লাস 2 ইন্টু 1/150 প্লাস 3 ইন্টু 1/150, এইভাবে ডট 150 ইন্টু 1/150 এই অবধি যাবে। ঠিক আছে, 1/150 প্রত্যেকের মধ্যে রয়েছে, এটা আমরা কমন নিয়ে নেব, তাহলে থাকবে এখানে 1, 2, 3 থেকে শুরু করে 150 অবধি। ওকে, 1/150
ইন্টু দেখো 1 থেকে 150 এই সংখ্যাগুলোর যোগফল কী হবে, একটা ফর্মুলা খেয়াল করলে ফর্মুলাটা আমি এখানে নিচে লিখছি, ঠিক আছে। 1 থেকে শুরু করে যদি n অবধি সংখ্যার সমষ্টি তোমাকে জিজ্ঞাসা করে, এটা ফর্মুলা হয় n ইন্টু n প্লাস 1/2। ওকে, তাহলে এক্ষেত্রে n মানে কত, n মানে 150, তাহলে এখানে লিখবো 150 ইন্টু n প্লাস 1, তাহলে 151/2, ঠিক আছে। তো 150 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 151/2। ওকে, তো একই রকমভাবে এক্সপেকটেশন ওয়াইটা এখানে আমরা বের করবো, তাহলে ফর্মুলা এটারও হয়ে যাবে ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। ওকে, তো ওয়াই রয়েছে 1/175 হচ্ছে প্রবাবিলিটি অফ ওয়াইটা, সরি শুধু 75 হবে, প্লাস ওয়াইয়ের মানটা 2, প্রবাবিলিটি অফ ওয়াই হচ্ছে 1/75 প্লাস ডট 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 এভাবে 75 অবধি যাবে, তাহলে 75 গুণিত 1/75। একই রকমভাবে 1/75 কমন নিয়ে নেব, তাহলে এখানে 1 2 এভাবে আমার 75 অবধি থাকবে। তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, যেখানে n এর মান 75 হবে, তাহলে 1/75 গুণিত n মানে হচ্ছে 75 ইন্টু n প্লাস 1, তাহলে 76/2। 75 কেটে দাও, তাহলে এখান থেকে তুমি 76/2 পাবে। ওকে, এরপর আমাদেরকে অঙ্কে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে প্রাপ্ত সংখ্যা দুটার গুণফলের প্রত্যাশিত মান, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই, এটা মানটা বের করতে হবে, ঠিক আছে। তো লক্ষ্য করে দেখো, এখানে এক্স আর ওয়াই যে ভেরিয়েবলগুলো, অর্থাৎ আমরা যদিচ্ছ চলকগুলো নিয়েছি, সেগুলো দুটোই হচ্ছে কিন্তু আমার স্বাধীন যদিচ্ছ চলক, অর্থাৎ কেউ কারোর উপর ডিপেন্ড করছে না। ধরো 1 থেকে 150-এর মধ্যে তুমি এসের থেকে একটা যে কোনো সংখ্যাকে তুললে, ধরো 5 তুললে, তাহলে এক্সের মান তখন 5 হচ্ছে। এবার 1 থেকে 75-এর মধ্যে 20-এর থেকে একটা ধরো তুমি সংখ্যা তুললে 10 তুললে, ঠিক আছে। তাহলে ওই যে 10 তুলবে বা 5 তুলবে, এটা কিন্তু কোনোভাবে ডিপেন্ড করছে না। আমি 1 থেকে 150-এর মধ্যে এক্স হিসেবে আমরা যে কোনো কিছু তুলতে পারি, এবং 1 থেকে 75-এর মধ্যে যে কোনো সংখ্যা তুলতে পারি। কেউ কিন্তু কার উপর ডিপেন্ড না যে 5 তোলা হয়েছে এসের থেকে, তাহলে 20-এর থেকে 5 তোলা হবে না, এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারছি এক্স ও ওয়াই দুটি যদিচ্ছ চলকই হচ্ছে আমার বিচ্ছিন্ন স্বাধীন, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু ওয়াই একটা ফর্মুলা তোমাদেরকে লিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা হয় এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই, ঠিক আছে। এবার বুঝতে পারছো এক্সপেকটেশন অফ এক্স ওয়াইগুলো আমরা কেন বের করে রেখেছিলাম, এখানে মানগুলো বসাবো বলে, ঠিক আছে। তো এক্সপেকটেশন অফ এক্স সমান আমরা পেয়েছি 151/2, আর এক্সপেকটেশন অফ ওয়াই সমান পেয়েছি 76/2। এখানে কাটাকুটি করে নাও, এখানে 3 দুগুণে 6, 1 16, 8 দুগুণে 16, 19 দুগুণে 38, আর এই 151-র সাথে যদি 19 গুণ করে থাকো, তাহলে তুমি পেয়ে যাবে 2869, ঠিক আছে, 2869। এখন এটা তোমাদের অপশান বিতে রয়েছে 2869, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23, একটা যদিচ্ছ চলক এক্সের সম্ভাবনা বিভাজন নিম্নরূপ দেওয়া আছে, এক্স এবং প্রবাবিলিটি এক্সগুলো এখানে দেওয়া আছে। তো তবে প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 এর মান কী হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো, যদি এটা একটা এক্সের সম্ভাবনা বিভাজন ছক হয়, তাহলে অবশ্যই সামেশন ওভার অফ প্রবাবিলিটি এক্স যেটা, সেটা কিন্তু 1 হবে। ওকে, কি বললাম, যে যদি এটা এক্সের একটা সম্ভাবনা বিভাজন ছক হয়, তাহলে সামেশন ওভার অফ প্রবাবিলিটি এক্স, মানে প্রবাবিলিটি এক্সের সমস্ত প্রবাবিলিটি এক্সগুলোর যে যোগফল, সম্ভাবনাগুলোর যে যোগফল, সেই যোগফলটা কত 1 হতে হবে, তাই না। এটা একটা কন্ডিশন। তো এই কন্ডিশনে আমরা হোল্ড করবো এখানে, তাহলে কী হবে না, সমস্ত প্রবাবিলিটি অফ এক্সগুলোকে যোগ করে আমরা একের সাথে সমান করে সেখান থেকে আমরা কে এর মানটা বের করবো। ওকে, তাহলে এখানে প্রথমে রয়েছে 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস 3k ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এখান থেকে এটা যোগ করলে কী পাবে দেখো, সংখ্যাগুলো যোগ করলে 0.1 0.2 আর 0.3 যোগ করলে 0.6 পাবে, আর এখানে কে 3k, এটা হচ্ছে 6k ইকুয়ালস টু 1, বা 6k ইকুয়ালস টু 1 মাইনাস 0.6, আর k ইকুয়ালস টু হয়ে যাবে এখান থেকে 0.4/6। দশমিকটা তুলে দাও, নিচে 10 চলে আসবে, 2 দুগুণে 4, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, মানে 1/15 হচ্ছে। ওকে, কে এর মান 1/15 পাচ্ছ। তো আমাদেরকে এখানে কি বের করতে হবে, দেখো আমাদেরকে বের করতে হবে পি এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2, অর্থাৎ এক্সটা 2 এর সমান বা 2 এর থেকে বড়ো, এই মানগুলো 2 বা 2 এর থেকে বড়ো। দেখো তো 2 বা 2 এর সমান, 2 এর সমান কিংবা 2 এর থেকে বড়ো, তাহলে এখানে এই দুটো মান আমি রিসিভ করতে পারবো। 2 এর সমান হলে 2 পাবো, 2 এর থেকে বড়ো যেহেতু তাহলে 3টা পাবো। তাহলে এটার জন্য আমি এখানে যে মানগুলো পাচ্ছি সেটা হচ্ছে
3 পাবো এবং তার সাথে 3k রয়েছে, তাই না? তাহলে 0.3 প্লাস 3 ইন্টু কে এর মান বসাবো, কে এর মান আমরা 1/15 পেয়েছি, তাহলে 3 5 15 হচ্ছে, তুলে দাও, নিচে 10 চলে আসবে, তাহলে 3/10 প্লাস 1/5, তাহলে এখান থেকে আমি যদি 10 লসাগু করে নিই তাহলে আসবে এখানে 3 আর 5 দুগুণে 10, তাহলে 2, তাহলে 5/10, মানে এখান থেকে আমরা পেয়ে যাব 0.2, ঠিক আছে? 5 5, 5 দুগুণে 10, না 0.5 পাবো, সরি 0.5 হবে, ঠিক আছে? 0.5 দেখো অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার হবে। ওকে, আবার অঙ্কে এখানে যদি প্রবাবিলিটি এক্স লেস দেন অর ইকুয়ালস টু 2 বলতো, অর্থাৎ এক্সের মানটা 0 সমান, সরি 2-এর সমান বা 2-এর থেকে ছোটো, তখন এই মানগুলো নিতাম, -2 -1 0 1 2-র মধ্যে যেগুলো আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ এক্স তাদের যোগ করতাম। গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2 বলেছে, তাহলে এখান থেকে আমরা 2 আর 3কে পাচ্ছি, তাদের প্রবাবিলিটিগুলো যোগ করে আমরা এখান থেকে 0.5 পাচ্ছি, তো যেটা আমার অপশান বি হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এরপর একের পর এক আমরা করে নেব, ঠিক আছে? তো দেখো কোশ্চেন নাম্বার 1, কোনো একটা নির্দিষ্ট ব্যবসায়ী একজন লোকের 300 টাকা মুনাফা করার সম্ভাবনা 0.6 এবং 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা 0.4, তাহলে তার প্রত্যাশা হলো, তোমাকে চাইছে 400 টাকা, 200 টাকা, 220 টাকা না 140 টাকা হবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে এক্স ধরে নেব, ঠিক আছে? ব্যক্তিটির লাভ টাকা, এটাকে আমরা এক্স ধরে নেব, ঠিক আছে? তো বিভাজন ছকটা বানাও, তাহলে এখানে এক্স হলো, এখানে প্রবাবিলিটি অফ এক্স, এখানে দেখো বলে দেওয়া আছে যে মুনাফা 300 টাকা, তাহলে এখানে 300 হচ্ছে এবং 300 টাকার যে সম্ভাবনা প্রবাবিলিটি অফ এক্সটা সেটা 0.6, এখানে 100 টাকা ক্ষতি, তাহলে অবশ্যই এটা আমরা -100 হিসেবে লিখব, আর সেটার সম্ভাবনা আমার দেওয়া আছে 0.4, তাহলে এখানে প্রবাবিলিটি অফ এক্সটা হয়ে যাবে 0.4, তাহলে এই হয়ে গেল আমার সম্ভাবনা বিভাজন ছক, ঠিক আছে? এরপরে আমাদেরকে কি চাইছে, আমাদেরকে চাইছে তার প্রত্যাশা, অর্থাৎ গাণিতিক প্রত্যাশা মধ্যকটা চাইছে, তাহলে এখানে ছক থেকে আমরা বের করব গাণিতিক প্রত্যাশা, যেটাকে আমরা এক্সপেকটেশন অফ এক্স দ্বারা প্রকাশ করে থাকি। এটার ফর্মুলা হচ্ছে সামেশন ওভার অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, মানে সমস্ত এক্স আর পি এক্সের গুণফলের যে সমষ্টি সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এক্সের মান দেখো 300 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স তখন 0.6 প্লাস এক্সের মান হচ্ছে -100 গুণিত প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে 0.4, এটাকে সিম্পলিফাই করে নাও, দশমিক তোলো, নিচে 10 চলে আসবে, একটা শূন্য কেটে দাও, তাহলে 3 × 18 180, আর একটা দশমিক যদি তুলে নাও তাহলে এখানে 10, একটা শূন্য কেটে যাবে, তাহলে এখান থেকে মাইনাস হয়ে যাবে, 4 × 10 = 40, 180 থেকে 40 গেলে 40 থাকবে, ঠিক আছে? তো সরি 140 থাকবে, এখন 140 দেখো তুমি অপশান ডিতে পেয়ে যাবে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ প্রত্যাশা হচ্ছে 140 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, দুটি ঝোঁকশূন্য পাশা যথেচ্ছভাবে একসঙ্গে নিক্ষিপ্ত হয়, পাশাদ্বয়ে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টি মধ্যকের মানটা এখানে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো চলো দুটো পাশার জন্য আমি দুটো এখানে র্যান্ডম ভেরিয়েবল ধরে নেব এবং দুটোর জন্য আলাদা করে ছক বানাবো। ধরো একটা এক্স যদি ধরি, তাহলে একটা এক্স ধরবো, একটা তার প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্সটা, তাহলে এখান থেকে আমরা প্রত্যেকে জানি যে পাশাতে আমার নমুনা দেশে নমুনা বিন্দু থাকে 1 2 3 4 5 6 অবধি, নাম্বার অফ এস ইকুয়ালস টু কত হয় 6টি নমুনা বিন্দু থাকে, ঠিক আছে? তো এখানে আমরা সেগুলো লিখব, এখানে x ইকুয়ালস টু 1 2 3 4 5 অ্যান্ড 6। এখন যেহেতু নমুনা দেশের মধ্যে আমার একবারই আছে, তাহলে 1 আসার সম্ভাবনা 1/6 হবে, 2 আসার সম্ভাবনা 1/6, 3 আসার সম্ভাবনা 1/6, এভাবে প্রত্যেকটা কিন্তু সংখ্যা আসার সম্ভাবনা 1/6 করে হয়ে যাবে, তাহলে প্রবাবিলিটি অফ এক্সগুলো আমার 1/6 করে সবগুলো হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা একবার গড়ালে, ঠিক আছে, একবার গড়ালে কী নাম্বার আসতে পারে তার জন্য একটা সম্ভাবনা ছক বানালাম, এবং দুটো পাশাকে দুবার গড়ানো হয়েছে, তাহলে আরেকবার গড়ানোর জন্য আমি আরেকটা এখানে ভেরিয়েবল ধরবো, সমসম্ভব চলক ওয়াই ধরে তার প্রবাবিলিটি অফ ওয়াই করে আমরা আরেকটা ছক এখানে বানিয়ে নেব। ওকে, তো একই হবে ছকগুলো।
একই রকমভাবে 1 2 3 4 এটা 5 আর এটা এখানে 6 করে নাও, ঠিক আছে। 1/6 1/6 1/6 1/6 1/6 1/6 দুটো পাসার জন্য আমি দুটো র্যান্ডম ভেরিয়েবল দিয়ে ধরে নিয়েছি। ওকে, এবার আমরা এখানে কি বের করবো, এক্সপেকটেশন অফ এক্সটা বের করবো। কেন বের করছি এখনও কিন্তু আমি বলবো না, তোমরা শেষে দেখতে থাকো যে আমি এক্সপেকটেশন অফ এক্সটা কোথায় কাজে লাগাচ্ছি, ঠিক আছে। এর ক্ষেত্রে অবশ্যই আমরা এক্সপেকটেশন অফ ওয়াইটা বের করবো, ঠিক আছে। তাহলে এটা ফর্মুলা কী যাবে, সামেশন ওভার অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, সমস্ত এক্স আর পি এক্সগুলোর গুণফলের যে সমষ্টি সেটা হচ্ছে আমার এক্সপেকটেশন অফ এক্স। তো চলো এখান থেকে বের করো। তাহলে 1 × 1/6 প্লাস 2 × 1/6 প্লাস 3 × 1/6 প্লাস 4 × 1/6 প্লাস 5 × 1/6 প্লাস 6 × 1/6। তাহলে সবগুলো তো 1/6 রয়েছে, কমন নিয়ে নেব। তাহলে আমার 1 2 3 4 5 6 পড়ে থাকবে। তাহলে 1/6 ইন্টু এটাকে যোগ করে তুমি পেয়ে যাবে, এটা যোগ করে 21 হয়ে যাবে। এটাকে যদি একটু ছোটো করে না, তাহলে 3 দুগুণে 6 7 দুগুণে 21 মানে 7/3 আসছে। যেহেতু এখানে সংখ্যাগুলো কীরকম আছে, তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই যেটা আসবে সেটা কিন্তু 7/3 আসবে। ওকে, এখন দেখো এক্সপেকটেশন অফ এক্স আর এক্সপেকটেশন অফ ওয়াই তো আমার চলে গেলো। এখন আমাদের কোশ্চেনে কী চাইছে, কোশ্চেনে চাইছে যে পাশাদ্বয়ে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মানটা, সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মানটা চাইছে, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই এটা মানটা কিন্তু চাইছে, ঠিক আছে। কী চাইছে, সংখ্যাদ্বয়ের সমষ্টির মধ্যকের মান, তাহলে এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই চাইছে। এখন আমরা ফর্মুলা জানি যে এক্স আর ওয়াই দুটি যদি যদিচ্ছ স্বাধীন চলক হয়, দুটি বিচ্ছিন্ন যদিচ্ছ স্বাধীন চলক হয়, তাহলে এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই সমান লেখা যায় এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই। দেখো এই লুডো ছক্কা আর এখানে লুডো ছক্কা ছড়ানোর যে রেজাল্ট, এই দুটোও কিন্তু বিচ্ছিন্ন যদিচ্ছ চলক এক্স এবং ওয়াইগুলো। কেন, এই লুডো ছক্কাতে যদি 1 হয়, তাহলে এই লুডো ছক্কাতে 1 হবে না, তার তো কোনো গ্যারান্টি নেই, 1 তো হতেই পারে। তাহলে কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, তাহলে এগুলো আমার বিচ্ছিন্ন যদিচ্ছ চলক এক্স ও ওয়াই। তাহলে এক্ষেত্রে আমরা এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই যে ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ ওয়াই। মানগুলো সিম্পলি বসিয়ে নেব। তাহলে এক্সপেকটেশন অফ এক্স সমান এখানে আমরা পেয়েছি 7/3, একই রকমভাবে এক্সপেকটেশন অফ ওয়াই সমান পেয়েছি 7/3, যোগ করলে 3 লসা হয়ে যাবে, 7 7 14। তাহলে এখানে 14/3 হচ্ছে, সরি 14/3 হবে না, এখানে কাটাকাটি একটা ভুল হয়ে গেছে, 3 দুগুণে 6 মানে এখানে 7/2 আসবে। ওকে, এখানেও 7/2 হবে, তাহলে এখানে 7/2 হয়ে গেলে এটা 14/2 হবে, ঠিক আছে। এটা কেটে তুমি পেয়ে যাবে 7। ওকে, একটু মিস্টেক হয়ে গেছে, দেখ 7 হবে অ্যান্সার। এখন 7 তুমি দেখো অপশান সিতে পেয়ে যাবে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3। একটি বাক্সে 4টি সাদা ও 6টি লাল বল আছে। বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হলে লাল বলের সংখ্যার মধ্যক ড্যাক্স হবে। তো 6-এর 5, 5-এর 6, 1-এর 6, 1 এইভাবে দেওয়া আছে। তাহলে এখানে মোট বল কত, মোট বলের সংখ্যা 4টি সাদা 6টি লাল বল, তাহলে 4 + 6 অর্থাৎ 10টি। আচ্ছা, সাদা বলের সংখ্যা, সাদা বলের সংখ্যা এখানে 4টি দেওয়া আছে, আর লাল বলের সংখ্যা হলো 6টি। এখন দেখো ওই বাক্স থেকে এই 10টি বল একসাথে একটা বাক্সে আছে, সেই বাক্স থেকে যথেচ্ছভাবে 2টি বল তোলা হয়েছে এবং তোলা হলে লাল বলের সংখ্যার যে মধ্যক সেটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্সটা বের করতে হবে। তাহলে অবশ্যই আমরা সমসম্ভব চলক হিসেবে লাল বলের সংখ্যাটা ধরে নেব, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে এখানে আমার লাল বলের সংখ্যা, লাল বলের সংখ্যা। ওকে, এরপরে আমরা সম্ভাবনা বিভাজন ছকটা বানাবো। তাহলে এখানে এক্সকে রাখবো, এখানে আছে প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এক্সের কোন কোন মান এখানে হতে পারে, এক্স কোন কোন মান গ্রহণ করতে পারে। দেখো এক্সের মানটা 0 হতে পারে, অর্থাৎ আমি যে 10টা বল, যে 10টা আমাকে 4টা হোয়াইট আর 6টা রেড, এই 10টা বলের মধ্যে আমি যে 2টা বল তুললাম দেখা গেলো একটাও লাল হলো না, ঠিক আছে, এরকম হতে পারে, তখন আমার x = 0 হবে, ঠিক আছে। আবার x = 1 হতে পারে, কখন, যখন তোলা দুটি বলের মধ্যে একটি বল লাল, কিংবা তোলা বলের মধ্যে 2টি বলই লাল হতে পারে, তখন আমরা x = 2 পাবো। তাহলে x এই 0 1 2 এই 3টা মান কিন্তু গ্রহণ করতে পারবে। এরপর এদের আমরা প্রবাবিলিটিগুলো দেখব যে x = 0 আসার সম্ভাবনা কত।
দেখো অল টোটাল 10টা বল রয়েছে, আমি দুটো বলকে কত রকম উপায়ে তুলতে পারি না 10C2 উপায়ে তুলতে পারি। 10টা বলের মধ্যে আমরা যথেচ্ছ দুটো বল তুললে সেটা আমরা 10C2 উপায়ে তুলতে পারি। এখন দেখো x=0 অর্থাৎ লাল বলের সংখ্যা আমার যেখানে একটাও নেই, অর্থাৎ সাদা বল এসছে, তাহলে সাদা বল অল টোটাল আমার কটা রয়েছে, সাদা বল 4টা রয়েছে। এই 4টা সাদা বলের মধ্যে দুটো বল এসছে, আর লাল বল রয়েছে 6টা। এই 6টা লাল বলের মধ্যে আমার কিন্তু একটা বল আসেনি, অর্থাৎ 6G0 হবে। ঠিক আছে, একই রকমভাবে x=1 এর প্রবাবিলিটি কি, একটা বল লাল আসার সম্ভাবনা কি, নিচে আমার 10C2 এটা থাকবে। এখন আমার সাদা বলের সংখ্যা হচ্ছে 4টি, তাহলে সাদা বল আমার একটি আসবে, তাহলে 4C1, আর লাল বল 6টির মধ্যে একটি আসবে, অর্থাৎ 6C1। ঠিক আছে, এটা আমার হচ্ছে x=1 হওয়ার সম্ভাবনা। ওকে, x=2 এর সম্ভাবনা কি, অর্থাৎ দুটো বল তোলার মধ্যে দুটো বলে লাল হওয়ার সম্ভাবনা কি, আর নিচে থাকছে 10C2। আর এখানে যে 4টি সাদা বল রয়েছে, এই 4টি সাদা বলের মধ্যে দেখা গেল একটিও এলো না, আর 6টি লাল বলের মধ্যে 2টি লাল বল তোলা হয়েছে। তাহলে এখানে আমরা x=2 অর্থাৎ লাল বল 2টি তোলার যে সম্ভাবনা সেটা আমার এটা হয়ে যাচ্ছে। এখন এগুলোকে সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, এগুলোকে সর্বপ্রথম সিম্পলিফাই করতে হবে। তো এখানে ডান দিকে পাশে আমি সিম্পলিফিকেশানটা করে নেব। প্রথমে হচ্ছে 4C2 ইন্টু 6C0 বাই 10C2। এটাকে তুমি যদি কথা হলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 2 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল হবে, ইন্টু এটা হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 - 0 অর্থাৎ 6 ফ্যাক্টোরিয়াল বাই এটা হয়ে যাবে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো এখানে 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারো 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই নিচে থাকছে আমার 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 থাকছে আলটিমেটলি। ঠিক আছে, এটা কেটে দাও, এই ভাগটা গুণ করে দাও, তাহলে গুণ করলে আমার 2 ফ্যাক্টোরিয়ালটা উপরে হয়ে গেল, 8 ফ্যাক্টোরিয়ালটা উপরে হয়ে গেল। 10 ফ্যাক্টোরিয়াল কিছুটা ভেঙে নেবো, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল করে নেবো, তাহলে এটা কাটতে পারবো। ঠিক আছে, এটা কেটে দাও, 5 দুগুণে 10, আবার এটা কাটো 2 দুগুণে 4, আর তো এইখানে কাটতে পারো 3 তিরিক্ষা 9, তাহলে কী পড়ে থাকছে, উপরে 2 থাকছে আর নিচে 3 5 15 থাকছে। তাহলে আমরা পাচ্ছি 2/15, এটার মান হয়ে গেল 2/15। একই রকমভাবে যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে এটার মান চলে আসবে 8/15, আর এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে 1/3 অর্থাৎ 1/3। তাহলে পিএক্সের মানগুলো আমরা পেয়ে গেলাম, প্রবাবিলিটি অফ এক্সটা পেয়ে গেলাম 2/15, 8/15, আর x=2 এর জন্য 1/3। ঠিক আছে, এরপর আমাদেরকে বের করতে হবে কি, দেখো লাল বলের সংখ্যার মধ্যকটা, অর্থাৎ আমাদের এক্সপেকটেশন অফ এক্স, গাণিতিক প্রত্যাশা বের করতে হবে। তো চলো এরপর আমরা বের করব। তাহলে মধ্যক অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স, এটা ফর্মুলা আমরা জানি সামেশন ওভার অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। ওকে, তাহলে এক্স আর পিএক্স এদের গুণফলের যে সমষ্টি সামেশন, সেটা আমার এক্সপেকটেশন অফ এক্স হয়। ওকে, তাহলে প্রথম দেখো এক্সের মান হচ্ছে 0 ইন্টু প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে 2/15 প্লাস, তারপর এক্সের মান 1, তখন প্রবাবিলিটি অফ এক্স সমান হচ্ছে 8/15 প্লাস এক্সের মান যখন 2 তখন প্রবাবিলিটি অফ এক্স সমান 1/3। এটাকে সিম্পলিফাই করলে আমাদের মধ্যকটা চলে আসবে, এটা 0 হয়ে গেল, এটা 8/15 হয়ে যাবে, এটা 2/3। এখানে 15 যদি লসাগু করে না, তাহলে 15কে 15 হচ্ছে 8, 3 5 15, 5 দুগুণে 10, তাহলে 18/15, এটা কাটাকুটি 3 6 18, 3 5 15, মানে 6/5 আসছে। তো এই 6/5 তোমরা অপশান এতে পেয়ে যাবে। ঠিক আছে, তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 4, একটি ছক্কার একবার নিক্ষেপ থেকে মধ্যক ড্যাশ হবে, অর্থাৎ মধ্যকটা বের করতে হবে যখন n মানে স্কোর n² টাকা প্রাইজ মূল্য দ্বারা পুরস্কৃত হয়। সেটা আসবে, মধ্যকটা আসবে 17.15 টাকা, 15.17 টাকা, না 15 টাকা, না 17 টাকা। ঠিক আছে, তো চলো দেখো একটা ছক্কাকে যদি নিক্ষেপ করি তাহলে নমুনা দেশে আমার নমুনা বিন্দুগুলো হবে 1 2 3 4 5 6, এই 6টি বিন্দু, অর্থাৎ নাম্বার অফ এজ ইকুয়ালস টু 6। ওকে, এখন আমরা এই এক্স ধরে নেব ছক্কায় প্রাপ্ত মান সংখ্যাকে, মানে ছক্কা নিক্ষেপ করার পর কী আসবে, ঠিক আছে, সেটাকে আমরা ধরে নেব এক্স। ওকে, আর ওয়াই একটা ভেরিয়েবল আমরা এখন ধরবো, সেটা হচ্ছে প্রাইজ মূল্যটা।
এখানে দেখো বলে দেওয়া আছে যে যদি ছক্কাতে এন আসে তাহলে প্রাইজ মূল্য হয় এন স্কোয়ার টাকা। ধরো ছক্কাতে 2 এলো তাহলে প্রাইজ মূল্যটা কত হবে 2 স্কোয়ার অর্থাৎ 4 টাকা হবে। যদি 5 এলো তাহলে 5 স্কোয়ার অর্থাৎ 25 টাকা। এভাবে কিন্তু প্রাইজ মূল্যটা এই মানের সাথে সম্পর্কে দেওয়া আছে, ঠিক আছে। তো যদি এটাকে আমরা বিভাজন ছকটা বানাই তাহলে কেমন হবে, এক্স এখানে ওয়াই, এখানে আমরা 1 2 3 4 5 আর 6 ধরে নেব, ঠিক আছে। ছক্কায় যে প্রাপ্ত মানগুলো 1 2 3 4 5 6। এখন ওয়াইটা আমার প্রাইজ মূল্য, তাহলে 1 হলে 1 স্কোয়ার, 2 হলে 2 স্কোয়ার, 3 যদি আসে ছক্কাতে তাহলে 3 স্কোয়ার টাকা হবে প্রাইজ মূল্যটা। এটা হবে 4 স্কোয়ার টাকা, 5 স্কোয়ার টাকা, 6 স্কোয়ার টাকা। এভাবে এন মানের জন্য এন স্কোয়ার টাকা প্রাইজ মূল্য হবে। ওকে, এরপর আমাদের এক আসার সম্ভাবনা, এগুলো প্রবাবিলিটিগুলো আমাদের বের করতে হবে। তো এখানে আমি একটা নিচে ছক করব, এইভাবে। এখানে আমার প্রবাবিলিটি অফ এক্স থাকবে, কিংবা এটাকে তুমি প্রবাবিলিটি অফ ওয়াইও বলতে পারো, ঠিক আছে। প্রবাবিলিটি অফ ওয়াই, এই দুটো মান কিন্তু সমান হবে। ওকে, আচ্ছা দেখো ছক্কাতে এক আসার সম্ভাবনা কি, অল টোটাল আমার 6টা থাকছে নমুনা বিন্দু, তার মধ্যে একটি এক রয়েছে, তাহলে সম্ভাবনা কী হবে 1/6। একই রকমভাবে 2 আসার সম্ভাবনা 1/6, 3 আসার সম্ভাবনা 1/6, 4 আসার সম্ভাবনা 1/6, এগুলো সব কিন্তু 1/6 করে আমার প্রবাবিলিটিগুলো হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সম্ভাবনা বিভাজন যে ছক, সেই ছকটা। ওকে, এরপরে আমাদের কী চাইছে দেখো, একবার ছক্কা নিক্ষেপ থেকে মধ্যক কী হবে, মধ্যকটা বের করতে হবে এবং সেটা টাকাতে দেওয়া আছে। তাহলে প্রাইজ মূল্যের মধ্যকটা আমাকে আলটিমেটলি বের করতে হবে, অর্থাৎ এক্সপেকটেশন অফ ওয়াইটা আমরা বের করবো, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই, এখানে মধ্যক, এটাই হচ্ছে আমার মধ্যক, যেটা এক্সপেকটেশন অফ ওয়াই। এটার ফর্মুলা আমরা জানি যে সামেশন নাম্বার অফ ওয়াই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স বলতে পারো বা প্রবাবিলিটি অফ ওয়াই বলতে পারো, ঠিক আছে। এটা দুটোই আমরা ধরে রেখেছি। তাহলে ওয়াই আর প্রবাবিলিটি অফ ওয়াই, এর দুটোর গুণফলের যে যোগফল অর্থাৎ সামেশন, সেটা আমার এক্সপেকটেশন অফ ওয়াই হয়ে যাবে। ওকে, তো এখানে ওয়াই দেখো 1-এর স্কোয়ার রয়েছে, তাহলে 1-এর স্কোয়ার গুণিত প্রবাবিলিটি অফ ওয়াই 1-এর 6 প্লাস 2-এর স্কোয়ার গুণিত 1-এর 6 প্লাস 3-এর স্কোয়ার গুণিত 1-এর 6 প্লাস 4-এর স্কোয়ার গুণিত 1-এর 6 প্লাস 5-এর স্কোয়ার গুণিত 1-এর 6 প্লাস 6-এর স্কোয়ার গুণিত 1-এর 6। এইভাবে 1-এর 6টা সবার মধ্যে রয়েছে, 1-এর 6টা কমন নিয়ে নেব। তাহলে এখানে পরে থাকবে 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25 আর এখানে 6-এর স্কোয়ার 36। তাহলে 1/6, আর এটা যোগ করলে তুমি 91 পেয়ে যাবে, ঠিক আছে। এবার 91কে 6 দিয়ে ভাগ করলে 15.666 এভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে। 15.166 এভাবে এটা চলতে থাকবে, যেটাকে আমরা অ্যাপ্রক্স মান হিসেবে নিতে পারি 15.17 মতো, ঠিক আছে। 15.17 টাকা, যেটা তুমি অপশান বিতে পেয়ে যাবে 15.17 টাকা। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে।